সো গুড আফটারনুন এভরিওয়ান। প্রতিদিন পড়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশুনোও খুব ভালো চলছে। আজকে আমরা দেখো ক্লাস 9-এর গণিত বিষয়ের ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এমসিকিউগুলো করব। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, অধ্যায় নাম্বার 15। তো সেখান থেকে আমরা কষে দেখি 15.1-এর কী করব, এমসিকিউগুলো। কারণ এমসিকিউ রয়েছে 19 দাগে, এর আগের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি। তোমরা এর আগের ভিডিওগুলো একবার লক্ষ্য করো, দেখতে পারো। যদি কোনো অঙ্কে কোথাও বেঁধে যাচ্ছে তো আমাদেরকে কমেন্ট করে তোমরা বলতে পারো যে কোথায় বুঝতে পারছো না, অথবা কিছু যা কিছু হয় তোমরা আমাদেরকে বলতে পারো। তো চলো আজকে আমরা এমসিকিউগুলো সলভ করব। তো আজকে এই অঙ্কে আর আছে কতটুকু দেখি, এই চ্যাপ্টারে 15.1-এ এমসিকিউ আছে। আর কি আছে, 20 দাগে কিছু আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তো এই এমসিকিউগুলো করব আর 20 দাগ অবধি করবো। এর পরের ভিডিওতে তোমরা আবার দেখতে পারবে কষে দেখি 15.2 থেকে, ঠিক আছে? তো আজকে আমরা এই এমসিকিউ এবং এই 20 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন করব। চলো তাহলে। প্রথম প্রশ্নটা দেখি। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। তারপর বলেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে। তো তোমরা মনে মনে চিন্তা করো যে বর্গক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমি জানি এ স্কোয়ার, মানে বাহু, এ মানে বাহু, তো তাই বাহু স্কোয়ার। তো আমার এ এর মান জানতে হবে, এ মানে বাহু। তো তাহলে বাহু কোথায় পাবো? বাহু আমি এখান থেকে পাবো। এখানে বলেছে কর্ণের দৈর্ঘ্য, তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হয় বাহু গুণ √2। সেটা কত বলে দিয়েছে? 12√2 সেন্টিমিটার। তাই এটা সমান সমান 12√2 সেন্টিমিটার, বা বাহু সমান সমান কত? এই √2 কেটে যায়, বাহু সমান সমান 12। তো ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার মানে 12 স্কোয়ার। 12 স্কোয়ার করলে কত হয় দেখো তো? 12 গুণ 12, 2 দুগুণি 4, 2 1-কে 2, গুণ 2 1-কে 2, 1 1-কে 1, 4 1, 144। তো এখানে দেখো 140 বর্গ সেমি কোথায়, এটা উত্তর। চলো পরেরটা দেখি। যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1:a2 কত হবে? চলো এটা করি। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি a1 বর্গ একক হয়, তো যে কোনো আমি একটা বর্গক্ষেত্র নেব। তো মনে করো এটা বর্গক্ষেত্র, তারপর কি করতে হবে? ক্ষেত্রফল a1 বর্গ একক, ঠিক আছে, এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক। তাহলে এর কর্ণ মানে এটা, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হয়ে গেল এটা। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, এর কর্ণের উপর আঁকা হয়েছে। এটার ক্ষেত্রফল a2 আর এটার ক্ষেত্রফল a1। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, বাহু ধরো এখানে, এখানে বাহু ধরো তুমি এ। প্রথম বর্গক্ষেত্রের বাহুগুলো আমি ধরলাম এ। দ্বিতীয় বর্গক্ষেত্র যেটা, সেটার বাহু আমরা ধরলাম মনে করো এটার কর্ণ। এটার কর্ণই তো দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু। মনে করো প্রথম বর্গক্ষেত্র যেটা,
এই বর্গক্ষেত্রের কর্ণ যেটা সেটাই এই দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু হলো। তো আমি প্রথমে এই প্রথম বর্গক্ষেত্রের কর্ণটা কি সেটা আগে দেখে নিই। তো কর্ণ সমান সমান বাহু গুণ √2 সমান সমান বাহুর মান a গুণ √2। তো তাহলে এটাই হয়ে যাবে এই দ্বিতীয় নাম্বার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? কারণ এইটা কর্ণের উপর দিয়েই গেছে, কারণ দ্বিতীয় বর্গক্ষেত্রের একটা বাহু তো এই কর্ণটা, তাই প্রতিটি বাহু লিখে দাও কি আছে এটার a√2। তাহলে দেখো অতএব a1:a2 সমান সমান a1 মানে কি এই 1 নাম্বার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে, সূত্র লেখো, ক্ষেত্রফল সূত্র মানে হচ্ছে বাহু গুণ বাহু, বাহু স্কয়ার। তাই বাহু স্কয়ার মানে বাহুটা ছিল a স্কয়ার = দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু কোনটা, এটা a√2। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে বাহু স্কয়ার মানে a√2 এর স্কয়ার সমান সমান a স্কয়ার = a স্কয়ার গুণ, এবার দেখো a স্কয়ার গুণ এটা হচ্ছে √2 তার স্কয়ার, তাই তো? এই স্কয়ারটাকে আমি ভেঙে ভেঙে দুবার লিখলাম, একবার এই স্কয়ারটাকে এর মাথায় লিখলাম, একবার এই স্কয়ারটাকে √2 এর মাথায় লিখলাম। এবার ইকুয়ালস টু a স্কয়ার = a স্কয়ার গুণ, এইবার দেখো এই √2 এর স্কয়ার মানে কত, যদি কোনো রুটের স্কয়ার করি আমরা তাহলে আমরা কি জানি এই রুটটা হটে যায়, হটে যে শুধুমাত্র ভিতরের যে সংখ্যাটা সেটাই বসে যায়। তো এখানে শুধু ভিতরের সংখ্যা মানে 2 সেটা বসে যাবে সমান সমান এখান থেকে এই a স্কয়ার কেটে যায়, তাই তো? যেহেতু আমরা এই যদি অনুপাতে থাকে তাই কাটি না, মনে মনে কাটি, তাহলে আমরা মনে মনে কেটে এখানে কি লিখবো 1 এখানে কি লিখবো 2। তাহলে উত্তর হয়ে গেল 1:2। তাহলে চলো লিখি। উত্তরটা হয়ে যাবে আমার, আগে ক্লিয়ার করতে হবে এখানে, উত্তরটা হয়ে গেল 1:2। এই যে 3 দাগ দেখো কি বলছে, 3 দাগ বলছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি কতগুলো লাগবে? তাহলে একটা আয়তাকার জায়গা আছে, এঁকে ফেলো। তো আয়তক্ষেত্র আঁকার পরে কি বলছে, 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া আয়তক্ষেত্র, তাই তো? 6 মিটার লম্বা ছিল 6 মিটার আর চওড়া 4 মিটার চওড়া মানে প্রস্থ 4 মিটার। এবার 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে, সবগুলো মিটার মিটার আছে আর এটা বলেছে 2 ডেসিমিটার। 2 ডেসিমিটারকে আমরা করব মিটারে, তাহলে 2 ডেসিমিটার মানে কত মিটার? তাহলে দেখো তো পড়ো, কিলো হেক্টর ডেকামিটার, মিটার কিলো হেক্টর ডেকামিটার, ডেসি থেকে মিটার আসবো, তাহলে কি করব, মিটার ডেসি থেকে মিটার 1 লিখে 1 দিয়ে ভাগ, 2/10 এত মিটার। এবার তোমরা অনেকেই এটা জানো না যে ডেসিমিটার থেকে মিটারে কিভাবে করতে হয়, মিটার থেকে ডেসিমিটার কিভাবে করতে হয়। এটা আমি অনেক আগেও ভিডিওতে বলেছি, আমার আগের ভিডিওতে বলেছি, তাও আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের। যদি তোমাকে মনে করো এটাই বলছি আমি, ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, অথবা কোনো কিছুতে হতে পারে তোমাকে মিটার থেকে ডেসিমিটারে যেতে হলো। তো তুমি যদি ডেসিমিটার থেকে মিটারে যাও, এবার তুমি হাতে কর গুনবে, এটা মনে করো আঙুল তোমার, এরকম করে কর গুনবে তুমি। এটা মনে করো তোমার হাতের আঙুল,
যাই হোক, এখানে আরেকটা হাত আছে, মনে করো হাতের আঙুল। তো এইবার তুমি কি করবে, এবার কিলো এটা মুখস্থ করো প্রথমে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি যদি তোমার মনে থেকে যায় তাহলে তুমি এটা করতে পারবে। তো এবার মনে করো কিলো হেক্টো ডেকা মিটার, আর যেখান থেকে এই দুটোর মধ্যে ডেসিমিটার এবং মিটার এই দুটোর মধ্যে কাজ হবে। কিলো হেক্টো ডেকা মিটার বলতে বলতে যেখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা চলে আসে সেইটাকে এই করের এখানে লিখে দাও। তো আমি নামতা না, এটা যেটা সেটা পড়ি, কিলো হেক্টো ডেকা মিটার। যেই মিটার বলেছি দেখো এই মিটার চলে এসেছে, এটা এখনও আসেনি কিন্তু পড়তে পড়তে মিটার চলে এসেছে। তো আমি মিটার লিখে দিই এখানে। তো আমি লিখে দিলাম মিটার। তারপরে পড়ছি ডেসি, যেই ডেসি বলেছি দেখো ডেসি চলে এসেছে, ডেসিমিটার, ডেসি মানে ডেসিমিটার এখানে। তো আমার ডেসি না থেকে যদি সেন্টি থাকতো তাহলে আবার পড়তাম ডেকামিটারের পরে ডেসি, তারপর সেন্টি, তখন সেন্টি আসতো। কিন্তু যেহেতু এখানে আমার ডেসিমিটার রয়েছে তাই মিটারের পরে আরেক ঘর পড়তেই ডেসিমিটার চলে এসেছে। তাহলে যেই চলে আসবে তোমার সেইটা, যে এবার এবার যেটা তুমি মনে করো এই মিটার লিখলে তারপরে এক এক ঘর করে তুমি পড়বা, এক এক ঘর এই কর আগে উপরে উঠতে থাকবা, এক এক ঘর পড়বা, এক এক ঘর কর উপরে উঠতে থাকবা। তাহলে মিটার অবধি পড়েছিলে, মিটার লিখে দিলে, তারপর যেটা পড়বা সেটা কর এখানে গুনো। প্রথম মিটার অবধি যেটা গুনেছো সেখানে কর গুনার কোনো দরকার নেই, যে এই দুটোর মধ্যে যেটা প্রথমে আসবে সেটা লিখে তার এই প্রথম করে লিখে তারপর থেকে কর গোনা শুরু করবে। তো কিলো হেক্টো ডেকা মিটার এই লিখলাম, এবার কর গোনা শুরু করব। এবার ডেসি, এই যে একটা কর গুনলাম দেখো ডেসি চলে এসেছে, তাহলে এখানে লিখো ডেসি, লিখলাম ডেসি। এইবার দেখতে হবে আমাকে আমি কোথার থেকে কোথায় যাচ্ছি, ডেসিমিটার থেকে মিটারে আমাকে আসতে হবে, তাই তো? এই প্রশ্নে বলেছে ডেসিমিটার থেকে মিটারে যেতে হবে, কারণ 2 ডেসিমিটার মানে কত মিটার বের করছি আমি। তো আমি দেখলাম যে ডেসি থেকে মিটারে যেতে গেলে আমাকে নিচেই নামতে হচ্ছে, তাই তো? এই দেখো তো নিচেই নামতে হচ্ছে। এবার যদি নিচেই নামতে হয় তাহলে সবসময় কি করবা, ভাগ করবা। আর যদি উপরে উঠতে হয়, কোনো সময় তোমাকে যদি উপরে উঠতে হতো, মনে করো কোনো কিছু মিটারে রয়েছে তোমাকে ডেসিমিটারে নিতে হবে, এই মিটারে রয়েছিল তোমাকে নিতে হবে এই ডেসিমিটারে, তাহলে নিচের থেকে উপরে উঠছিলে। এবার যদি নিচের থেকে উপরে ওঠো সবসময় গুণ করবে, আর যদি উপর থেকে নিচেই নামো সবসময় ভাগ করবে। তো তাহলে কাকে কি দিয়ে ভাগ করব? তাহলে এখানে বলেছিল যে 2 ডেসিমিটার সমান সমান কত মিটার সেটা আমরা বের করছি, মানে 2 ডেসিমিটারকে কত মিটার হবে সেটা বের করছি। তাহলে 2 ডেসিমিটার সমান সমান আমরা 2কে করব, 2কে গুণ অথবা ভাগ করব। তো এবার আমি যেহেতু ডেসিমিটার থেকে মিটারে যাচ্ছি, নিচের দিকে নামছি, তার জন্য আমি করে দেব ভাগ, মানে ভাগ চিহ্ন দিয়ে দাও বাই আকারে। তারপর এই ডেসিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কত ঘর কর নিচেই নামলাম, দেখো তো ডেসিমিটার ধরো, এই যে ডেসিমিটার, এইবার এই ঘরটা ধরবে না, না ধরে মনে করো যে ডেসিমিটার থেকে আমাকে যেতে হবে সেইটাকে ধরতে হবে আমাকে 1, বুঝেছো? আর কিছু ধরা যাবে না, সেটাকে 1 ধরতে হবে। এই করটা ধরার পরে যত ঘর নিচেই যাবে কর গুনতে গুনতে তত শূন্য দিতে দিতে যাবে। তো 1 ধরার পরে যে ডেসিমিটার থেকে আমি 1 ধরলাম, তারপর যতগুলো নিচেই যাব ততগুলো শূন্য ভাববো। তো আমি এখানে 1 ঘরই নিচেই গিয়েছি, তো শূন্য ভাবলে কত হলো, 1 আর শূন্য কত হয় 10। তাহলে ভাগ কি দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। সিম্পল এরকমই, এত মিটার সমান সমান 2/10 মানে কত, একটা শূন্য দিয়ে নিচে ভাগ আছে তো দশমিক একটা ঘর আগে চলে যাবে, তার মানে এটার উত্তর 0.2 মিটার। তাহলে মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে 2 লেখো, 2 ডেসিমিটার সমান সমান 2/10 মিটার সমান সমান 0.2 মিটার। তাহলে কি আমরা কি কি পেলাম, এখানে পেলাম একটি আয়তকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে, তাহলে 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে আমরা বাঁধবো। তো মনে করো কতগুলো টালি লাগবে সেটা বলেছে, তাহলে আমরা মনে করো যে 10টাও লাগতে পারে, 20টাও লাগতে পারে,
সেরকম মনে করলাম যে অনেকগুলো লেগেছে। এই যে মনে করো এইগুলো একটা টালি, মনে করলাম যে অনেকগুলো টালি লেগেছে, এরকম করে টালি লাগবে। তো এখানেও মনে করো একই মাপের রয়েছে, আমি ছবি আঁকাটা একটু গড়বড় হয়ে গেছে, মনে করো যে একই মাপের রয়েছে টালি সব। এবার এই টালি তো আমি গুনতে পারছি যে কতগুলো টালি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, কিন্তু আমি আন্দাজে 12টা বানিয়ে দিয়েছি, আসলে কি জানি যে কতগুলো। তাহলে ধরে নাও মোট এনটি টালি লেগেছে। তো আমি আন্দাজে নিয়েছিলাম বলে মোট এনটি ধরে নিয়েছি। এবার এই এন বের করতে পারলেই আমি কতগুলো টালি লাগবে বের করতে পারবো, কারণ এনই তো সেই টালির সংখ্যা। তো দেখো এবার আমি কি করব, আমি যদি এই এক একটা টালির ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ আমি কি জানি যে এক একটা টালির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.2 মিটার করে আছে। কি করে বের করলাম, এই বলেই দিয়েছিল। তো ও একটা জিনিস আছে এখানে দেখো, এখানে বলে দিয়েছে তোমাকে একটি আয়তাকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ টালি। হ্যাঁ, ডেসিমিটার বর্গ টালি, তাহলে হ্যাঁ 2 ডেসিমিটার করে আছে বর্গাকার, এখানেও 2 ডেসিমিটার যদি হয় এটাও 2 ডেসিমিটার, মানে আমরা ডেসিমিটারে তো বিচার করব না, সব কিছু মিটারে করছি বলে 0.2, 0.2, এখানেও 0.2। তো একটা টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে মোট যে কয়টা এনটা টালি দিয়ে গুণ করে দিলি মোট টালির ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা করলাম, মোট টালির ক্ষেত্রফল হয়ে গেল এন গুণ 0.2 গুণ 0.2। এবার যেই আমি এই মোট টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম ভিতরে যতগুলো টালি আছে, তো আসলে আমি কি পেলাম, এই পুরো বড় জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম না। তাহলে এটা সমান সমান এই পুরো বড় জায়গাটার ক্ষেত্রফল লিখে দাও। তাহলে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার গুণ প্রস্থ হচ্ছে 4 মিটার। এখান থেকে করলে এন এর মান পেয়ে যাব, বা এন সমান সমান 6 গুণ 4 বাই 0.2 গুণ 0.2। দশমিক উঠে যাওয়ার জন্য একটা 1 একটা 0, দশমিক উঠে যাওয়ার জন্য একটা 1 একটা 0। 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10। তাহলে পেলাম 4 ছক 24 গুণ 5 পাঁচা 25 সমান সমান 24 গুণ 25 করলে কত হয়, 4 পাঁচা 20, 0 হাতে আমার 2, 5 দুগুনি 10 11 12, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 0 8 9 10, 0 হাতে আমার 1, 4 1 5 আর 1 6, মোট 600টি টালি লাগবে, এতটি টালি লাগবে। তো দেখো 600 আছে কোথাও, হ্যাঁ, তাহলে উত্তর হয়ে গেল কত, 600টি। আমরা পরে উত্তর মেলাবো, অবশ্যই মেলাবো, সেটা আসতে দাও। উত্তর আগে সব কয়টা করে নিই, এটা মুছে ফেলো। তো দেখো এর পরের অঙ্কটাতে কি বলছে, 4 দাগ, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটার এস একটার আর হলে তাদের দেখাতে বলেছে এস সমান সমান আর হবে, নাকি এস থেকে আর বড় হবে, নাকি এস থেকে আর ছোট হবে। মানে বলতে চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট হবে, না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বড় হবে, নাকি তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। তো আমরা সেটা দেখি অঙ্ক করে দেখব। তো চলো, প্রথমে আমাকে বলেছিল দুটো, একটা হচ্ছে বর্গক্ষেত্র এবং একটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমি একটা বর্গক্ষেত্র আঁকি এবং আমি একটা আয়তক্ষেত্র আঁকি। আমাকে বলে দিয়েছে যে পরিসীমা সমান। তো বর্গক্ষেত্রের যদি ধরি এক একটা বাহুর দৈর্ঘ্য এ একক করে আছে, এবং ধরলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে এক একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম A1 এবং মানে দৈর্ঘ্য A1 এবং প্রস্থ B1।
তো এটা ধরলে প্রথমে আমরা যদি বার করি যে পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কি বলো তো, পরিসীমার সূত্র বলো। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তো তাহলে 4 গুণ বাহু কত, এ একক করে আছে, তাহলে হয়ে গেল 4a। এবং আয়তক্ষেত্রের পরিসীমাটা কি হবে, সমান সমান 4, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে 4 হয় না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে a1 যোগ প্রস্থ মানে কত b1। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এবার বলেছে যে পরিসীমা দুটো সমান, তো প্রশ্ন মতে আমি এই 4a সমান সমান 2 ইন্টু a1 প্লাস b1 লিখতেই পারি, কারণ যেহেতু সমান বলেছে। তো এবার এখান থেকে 2 কেটে দাও, 2 দুগুণি 4, বা a সমান সমান কত বের হয়, a1 প্লাস b1 বাই 2। এইবার আমাকে কি করতে হবে, বলেছে ক্ষেত্রফল হচ্ছে একটার s একটার r। তো আমি ভাবলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেই দিয়েছে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s একক, s বর্গ একক ধরলাম, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার r বর্গ একক, এটা হলো r। তো আমি যদি ক্ষেত্রফল বার করতে চাই, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এখানে বর্গক্ষেত্র করি, এখানে আয়তক্ষেত্র করব। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার, সমান সমান বাহু ছিল এক একটা a একক করে, তো বাহুর স্কয়ার হয়ে যাবে a এর স্কয়ার। এর এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইখানে দৈর্ঘ্য কত আছে আয়তক্ষেত্রের, দেখো দৈর্ঘ্য হচ্ছে a1 এবং প্রস্থ হচ্ছে b1, তো a1 যোগ a1 গুণ b1 হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এবার একটা পেলাম আমি a এর স্কয়ার, আর একটা পেলাম আমি a1 গুণ b1। তো যদি আমার এখানে সব কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি চলে এসেছে, তাই তো, এখানে a আর এইখানে চলে এসেছে a1 b1, তাহলে আমি কিভাবে তুলনা করব, সব কিছুই তো আলাদা আলাদা। যদি এখানে a1 এবং b1 দিয়ে কিছু পেতাম, তাহলে তো দেখতে পারতাম যে কোনটা বড় কোনটা ছোট। যদি এখানে বিয়োগ আকারে কিছু থাকতো a1 b1 এর সঙ্গে, অথবা কিছু থাকতো, তাহলে আমি বলতাম a1 গুণ b1 আছে, তাহলে এই সংখ্যাটা বড় হয়ে যাবে। যেহেতু এখানে আলাদাই একটা সংখ্যা চলে এসেছে a, তাহলে আমাকে এই a কে পরিবর্তন করে দিতে হবে a1 এর আকারে অথবা a b1 এর আকারে। তো আমি কিভাবে পরিবর্তন করতে পারবো, আমি যদি এই a এর মান এইটা বসিয়ে দিই, কারণ একটু আগে a সমান সমান এইটা পেয়েছি, তো আমি এইখানে a এর মান যদি এইটা বসিয়ে দিই, দেখো এইখানে a1 আছে b1 আছে, আর এই ডান দিকে a1 আছে b1 আছে, তাহলে আমি তুলনা করতে পারবো যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে, কারণ দুই পাশেই সমান মানে একই রকমের সংখ্যা পেয়েছি a1 b1 আকারে, তাই তো। মনে করো তোমাদের গ্রামে বলেছে কি দুজনের মধ্যে তুলনা করো কে ভালো পড়াশুনোয়, মনে করো তুমি এবং তোমার বন্ধু, কোনো টিচার তুলনা করছে যে তুমি ভালো পড়াশুনোয় না তোমার বন্ধু ভালো পড়াশুনোয়, তাহলে দুইজনই তো তোমরা মানুষ। কেউ একজন এসে যদি এরকম বলে, দেখি তুমি তুমি ভালো পড়াশুনোয় না তোমাদের ওই বাড়িতে যে গরু পুষেছো সেই গরু ভালো পড়াশুনোয়, তাহলে এরকম কোনো তুলনা হলো, তুমি তো মানুষ আর গরু তো গরু, তাহলে গরুর সঙ্গে মানুষের তো আর তুলনা হবে না, গরুর কাজ কি দুধ দেওয়া আর মানুষের কাজ কি পড়াশোনা করা। তাহলে সেরকম এইখানে মনে করো গরু রয়েছে আর এইখানে মানুষ রয়েছে,
তো এই গরু আর মানুষের মধ্যে আমি তুলনা করব কি করে? তাহলে এই গরুকেও আমার মানুষে কনভার্ট করতে হবে, গরুকে মানুষে রূপান্তরিত করার পরেই তো এই মানুষের সঙ্গে মানুষের তুলনা করব, তাই তো? এই যে A1 B1 মানুষ, আর এখানেও A1 B1 মানুষ, আর এ কি শুধু এ রয়েছে, এখানে A1 থাকলে আবার এটা মানুষ হয়ে যেত। A1 যেহেতু নেই, তাহলে এই গরুটাকেও আমাকে এই মানুষে কনভার্ট করতে হবে। বুঝেছো? আশা করি তোমরা বুঝতে পারলে। এটা ক্যাজুয়ালি নিও, মানে এটা হচ্ছে একটা বোঝানোর জন্য জাস্ট আমি বললাম। তো চলো A1টাকে আমি ওই আকারে লিখব, সমান সমান এ, মানে এটাকে লিখব, এটাকে পরিবর্তন করে আমি লিখলাম A1 যোগ B1 বাই 2, এর হয়ে গেল স্কোয়ার। আর ডান দিকে রয়েছে আমার শুধু A1 গুণ B1। এবার আমি এখানে দেখে কি তুলনা করতে পারছি যে এটা বড় নাকি এটা বড়? এটা দেখে কেমন তুলনা করা যাচ্ছে না, জটিল মনে হচ্ছে। এটাও বড় হতে পারে, আবার এটাও বড় হতে পারে, আবার এটাও ছোট হতে পারে, এটাও ছোট হতে পারে, মানে তুলনা করা যাচ্ছে না। তাহলে আমি এই A1 B1 এবং এর এইখানে A1 B1 এর জায়গায় যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেব। মনে করো A1 এর জায়গায় আমি 1 বসাবো, B1 এর জায়গায় আমি 2 বসাবো। আমি ধরে নিলাম যে A1 মানে 1 হচ্ছে, B1 মানে 2 হচ্ছে। তো এখানেও আমি A1 এর জায়গায় 1 বসাবো, B1 এর জায়গায় 2 বসাবো। তারপরেই আমি যেই 1 2 করে সংখ্যা পেয়ে যাব, তাহলে দেখেই চিনে ফেলতে পারবো কোনটা বড় হলো কোনটা ছোট। তাহলে এখানে ডান দিকে লেখো যে ধরি A1 সমান সমান 1 এবং A1 এবং B1 সমান সমান 2। এবার দেখো তো, এবার মান বসিয়ে তুলনা হয়ে যাবে। আমি মান বসালাম, A1 মানে ছিল আমার 1 যোগ B1 মানে ছিল 2 বাই 2 তার স্কোয়ার, সমান সমান কত পেলাম? 2 আর 1 3 বাই 2 তার স্কোয়ার। 3 বাই 2 মানে কত হয় বলো তো? ভাগ করো তো। 3 বাই 2 ভাগ করলে 2 1 2, 2 3 1, দশমিকের জন্য 10, 2 5 দুগুণি 10। তাহলে এটা হচ্ছে 1.5। তাহলে আমি এই 3 বাই 2 মানে 1.5 এর স্কোয়ার বুঝলাম। এবার 1.5 মানে 1.5 এর স্কোয়ার কত হয় সেটা হিসাব করে লেখো। 1.5 গুণ 1.5, তাহলে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 একে 5 6 7, গুণ 5 একে 5 1 একে 1, 5 বসে গেল। 7 5 কত হয়? 12, 7 8 9 10 11 12, 2 হাতে আমার 1 1 আর 1 2, তাহলে 1 2 2 এর আগে দশমিক, 1 2 2 এর আগে দশমিক। তাহলে এটার স্কোয়ার দাঁড়াচ্ছে 2.25। বুঝেছো? এবার এই ডান দিকের এই, তাহলে একটা মান পেয়ে গেলাম, দেখেছো? আমরা এই নির্দিষ্ট একটা মান পেয়ে গেলাম 2.25 সেন্টিমিটারই মনে করো, 2525 এককই মনে করো, এটা এত একক আমরা মান পেয়ে গেলাম। কিসের মান পেয়ে গেলাম? ক্ষেত্রফলের মান পেয়ে গেলাম। কার? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান পেয়ে গেলাম। কত বের হলো? 2.25 একক। এবার এই সেম A1 এর মান 1 ধরে এবং B1 এর মান 2 ধরে এটার ক্ষেত্রফলের মান কত পাবো সেটা দেখব। সেটা কি এর থেকে ছোট নাকি এর থেকে বড়? তাহলেই আমার উত্তর বেরিয়ে গেল। তো চলো করি। A1 এর মান হচ্ছে 1 গুণ B1 এর মান হচ্ছে 2, সমান সমান 2 1 2। দেখেছো? একটার মান পেলাম আমি 2 আর একটার মান পেলাম আমি 2.25। তো কোনটা বড় বলো তো? নিশ্চয়ই এই 2.25 বড়। তো তাহলে কি পেলাম আমি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে, এইটার ক্ষেত্রফল বেশি হবে এই আয়তক্ষেত্রের থেকে, তাই তো? সেটা পেলাম। তো চলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয়ে গেল আয়তক্ষেত্রের থেকে, অর্থাৎ এসটা বেশি হয়ে গেল আর এর থেকে, তাই তো পেলাম। তাহলে এখানে টিক মেরে দাও সেটাকে, এসটা বেশি হয়ে গেল আর এর থেকে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর কোথাও না বুঝতে পারলে বললাম তো আমাকে কমেন্টে বলে দিও, আমি কমেন্টের সাধারণত উত্তর দিয়ে থাকি সবারই। তো অঙ্কটা করে নাও, খাতায় নোট করে নাও, আমি একটু পরে মুছে দিচ্ছি, তাহলে এরপরের অঙ্কটা করব। ঠিক আছে? তো এবার 5 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো।
এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। তো আমি প্রথমে আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। তো এই কর্ণ কত? 10 সেমি। এবং ক্ষেত্রফল হলো 62.5 বর্গ সেমি। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য ধরলাম এ গুণ প্রস্থ ধরলাম বি। তো ক্ষেত্রফল হয়ে গেল, অতএব দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ গুণ বি সমান সমান কত বলেছে? 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? দৈর্ঘ্য এ যোগ প্রস্থ বি, এটার মান কত সেটা শুনতে চেয়েছে। তো আমি মনে করো একটা তো সমীকরণ গঠন করেই দিলাম, এ ইন্টু বি সমান সমান 62.5। তো আর কি কি সমীকরণ গঠন হয় সেটা দেখো। আমি যদি এটা মনে করি একটা সমকোণী ত্রিভুজ, তাই তো, কারণ এইটা 90 ডিগ্রি এক সমকোণ। তো এটা 90 ডিগ্রি হিসাব যদি করি তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয়। তাই এই অতিভুজ এর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে চলো করি। আবার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ মানে এখানে হচ্ছে 10 এর স্কয়ার সমান সমান লম্ব মানে বি এর স্কয়ার যোগ ভূমি মানে এ এর স্কয়ার, বা 10 এর স্কয়ার মানে 100 সমান সমান এই বি এ উল্টোপাল্টা মতো লাগছে বলে আগে এ লিখি, এ এর স্কয়ার যোগ পরে বি লিখি, একই ব্যাপার। এবার দেখো আমি এ গুণ বি, এ বির মান জানি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে দিই। সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ গুণ বি পেলাম, সেই এই এ গুণ বির মানটা এখানে বসিয়ে দেব। তো চলো বসাই। সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণ এ বির মান কত বসাবো? এ গুণ বি 62.5, 62.5 বসিয়ে দিলাম। বা 100 সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণ 62.5। তাহলে যদি 2 গুণ করো এর সঙ্গে কত হয়? 5 দুগুণী 10 শূন্য, হাতে আমার 1, 2 দুগুণ 4 আর 1 5, 6 দুগুণী 12, একের আগে দশমিক ছিল, একের আগে দশমিক শূন্য বলে কেটে যায়। তো এটা পেলাম আমরা 12/5। তো এবার লেখো, বা 1 মিনিট, নাও যদি আমি লিখি বা, কোথায় লিখলাম, দাঁড়াও 1 মিনিট, বা 100, এই ডান দিকে মাইনাস 125 সমান সমানের বাঁ দিকে আসলে মাইনাস প্লাস হয়ে যায়। 125 সমান সমান ডান দিকে কি পড়ে থাকে? শুধু ডান দিকে শুধু পড়ে থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার, বা 100 থেকে 125 বাদ দিলে কত থাকে? বড়টার চিহ্ন প্লাস, তাই প্লাসই হবে, বাদ দেব না, যোগ করব। তাহলে 100 100 225 সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি ঘুরিয়েও লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 225, বা এ প্লাস বি সমান সমান কত হবে? এই স্কোয়ারটা ডান দিকে চলে গেলে রুট হয়ে যায় 225। এবার যেহেতু রুট আছে তাহলে আমাদের করতে হবে লসাগু। দেখো তো 225-এর লসাগু কত হয়? যদি 5 দিয়ে যায়, 4 5 20, 21 22 25, 5 5 25,
45, 5 নং 45, 3 তিরিককে 9, তাহলে আমরা পেলাম √5 গুণ 5 গুণ 3 গুণ 3। এই 5 থেকে একটা 5 বেরোবে, এই 3 থেকে একটা 3 বেরোবে, অর্থাৎ a প্লাস বি এর মান কত পেলাম? 5 গুণ 3 সমান সমান 15। তো আমরা উত্তর পেয়ে গেলাম কত? যোগফলই তো চেয়েছিল, যে এই a প্লাস বি এর যোগফল কত হবে, কারণ কি দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হবে? দৈর্ঘ্য a প্রস্থ b। তাহলে আমরা a আর b এর যোগফল কত পেলাম? a b এর যোগফল পেলাম আমরা 15। তাহলে উত্তর দেখো 15 আছে নাকি? এই যে, তাহলে উত্তর হয়ে যাবে বি দাগ, 15 সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো এইভাবেই করতে হবে, সহজ তো, একবার বুঝতে পারলে সবই সহজ। তো ছবিটা আঁকা মেন, তোমরা ছবিটা আঁকবে খুবই মনোযোগ সহকারে, তারপর অঙ্কগুলো একদম সহজ। তো এরপর আমরা অন্য 20 দাগ দেখি, আর কোনো অঙ্ক আছে নাকি এখানে? মুছে দাও এটা। এবার আমরা 20 দাগের অঙ্কগুলো করব। তো এখানে দেখি কি বলেছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা লিখি। তো বর্গক্ষেত্রের বলেছে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, তো বর্গক্ষেত্র মনে করো প্রথমে রয়েছে এরকম, বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করলাম, তো বর্গক্ষেত্র হয়ে গেল এরকম। তারপর কি বলছে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফল কত, শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, তো শতকরা বের করি চলো। ক্ষেত্রফল প্রথমে মনে করলাম যে বাহু এ, বর্গক্ষেত্রের বাহু এ, তাহলে এ এর কত পার্সেন্ট বাড়বে? 10% বৃদ্ধি হলো, তাহলে এ এর 10% বৃদ্ধি মানে কি বলতো? এ এর মানে এ দিয়ে গুণ, এর মানে গুণ, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 10% বৃদ্ধি হয়েছে, তাহলে 100-র সঙ্গে 10 যোগ করলে কত হয়? 110 বাই কতই? 100। তো এটা হচ্ছে নিয়ম। যদি কোথাও বলে যে এত এর তোমরা লাভ ক্ষতি নিশ্চয়ই করে এসেছো, তো সেখানে এরকম আমরা শিখেছি যে যদি বলে বৃদ্ধি হয়, তাহলে যার বৃদ্ধি হয় সেটা লিখে এর মানে গুণ করে দিই। যদি বলে 10% বৃদ্ধি হয় মানে 100-র সঙ্গে যোগ 10 করি, 100-র সঙ্গে 10 যোগ করলে হয় 110, তাই আমরা সেইটা যোগ করে এখানে উপরে পাতিয়ে দিই। তাহলে এই 110 পাতালাম বাই সবসময় 100 করতে হবে, কারণ পার্সেন্টেজ 100ই বিচার হয়, তাই নিচেই 100। আর যদি বলতো 10% বৃদ্ধির জায়গায় হ্রাস পেয়েছে, তো হ্রাস পেলে এইখানে 110 হতো না, এইখানে 100 বিয়োগ হ্রাস পেয়েছে মানে 10%, তাই 10, তাহলে এইখানে হয়ে যেত 90। এখানে 90 লিখে নিচেই 100ই লিখে দিতাম, কারণ পার্সেন্টেজ বিচার করার সময় সবসময় 100 দিয়েই বিচার করতে হয়। তো এটা হয়ে গেল এই পরের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো লেখো এ গুণ 110 বাই 100। তো এখানে এক মিনিট, এই 00 তো কেটে যায় একটা, তাহলে একটু ছোট হয়ে যায়, তো সেটাই লেখো 11/10। এ গুণ 11/10 হচ্ছে এই পরেরটার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার বলেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রফল নির্ণয় করি। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তো এখানে পেয়ে গেলাম আমি এ এর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল প্রথমেরটা পেয়ে গেলাম, এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার করলে কত হয়? এ গুণ 11/10 এর স্কয়ার।
তাহলে এটার যদি আমরা হিসাব করি, নিচেই স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মানে 10 গুণ 10 100, উপরে এর স্কোয়ার মানে এ স্কোয়ার গুণ 11-এর স্কোয়ার করলে কত হয়? 11 গুণ 11, 1 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 1, তাহলে হয়ে যায় 1 আর 1 2 1 121। তাহলে লেখো 121। এটা হলো দ্বিতীয়বারের আমার ক্ষেত্রফল। তো বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা প্রথমে দেখব যে এততে কত বৃদ্ধি পেল, একে কত বৃদ্ধি পেল, 100-তে কত বৃদ্ধি পেল, ব্যাস আমার বেরিয়ে যাবে শতকরা। তো প্রথমে ছিল এ স্কোয়ার, পরে হলো এতটুকু, তাহলে বৃদ্ধি কতটুকু পেল? পরের নিশ্চয়ই বড় হবে, তো এই বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা বৃদ্ধি পেয়ে যাব। তাহলে লিখি, অতএব ক্ষেত্রফল বেড়েছে, কতটুকু বেড়েছে? পরেরটা এ স্কোয়ার গুণ 1 2 1 বাই 100 বিয়োগ এ স্কোয়ার এত বর্গ, বর্গ কত একক, কত বর্গ সেমি না মিটার কি বলেছে? কিছুই না, বর্গ একক লেখো। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রথমে ছিল এ স্কোয়ার, পরে হলো এত, মানে পরে এইটুকু বেড়ে গেছে, বেড়ে এইটুকু হয়েছে। তো আমরা যদি বলি এ স্কোয়ারে বেড়েছে এইটুকু, একে কত বাড়বে এবং 100-তে কত বাড়বে, ব্যাস বেরিয়ে গেল শতকরা। তো লেখো এ এস, ঐকিক নিয়ম, ঠিক আছে, এ স্কোয়ার এ বেড়েছে মানে কি? এ স্কোয়ারে বেড়েছে মানেটা কি? মানে প্রথমে এ স্কোয়ার ক্ষেত্রফল ছিল, তাই প্রথমের ক্ষেত্রফলে বৃদ্ধি হয়েছে এইটুকু জিনিস, তাই লিখছি এ স্কোয়ারে বেড়েছে এ স্কোয়ার গুণ 1 2 1 বাই 100 মাইনাস এ স্কোয়ার এইটুকু। তাহলে একে কত বাড়বে? একে বেড়েছে, এই পুরোটার সঙ্গে যদি 1 গুণ করে দিতে হবে, এ স্কোয়ার গুণ 1 2 1 বাই 100 বিয়োগ এ স্কোয়ার বাই নিচেই এই দূরের যে সংখ্যাটা থাকে সেটা নিচেই বসে যায়, তাহলে নিচেই বসিয়ে দাও বাই এ স্কোয়ার। তাহলে দেখবো যে 100-এ কত বেড়েছে, তাহলে এই শতকরা পাবো 100-এ বেড়েছে, একে 100 দিয়ে গুণ করে দাও। এ স্কোয়ার, ওহো একটু উঁচুই লিখি, এ স্কোয়ার গুণ 1 2 1 বাই 100 বিয়োগ এ স্কোয়ার বাই এ স্কোয়ার গুণ 100। এটাই যা বেরোবে সেটাই হলো আমাদের নির্ণেয় উত্তর। তো চলো করি। 100, 100 একে 100, এ স্কোয়ার একে এ স্কোয়ার গুণ 1 2 1 বিয়োগ 100 এ স্কোয়ার বাই এ স্কোয়ার নিচেই ছিল গুণ 100 সমান সমান, উপরে রয়েছে কত? প্রথমে হচ্ছে 121 গুণ এ স্কোয়ার করলে হয়ে যায় 121 এ স্কোয়ার বিয়োগ 100 এ স্কোয়ার বাই 100 বাই নিচেই রয়েছে এ স্কোয়ার গুণ 100 সমান সমান। এবার দেখো, যদি আমি উপরেরটাকে ভেঙে ভেঙে লিখি, উপরেরটাকে প্রথমে লিখলাম, তারপর গুণ দিয়ে এইটুকুকে লিখব, ঠিক আছে? তো চলো লিখি। প্রথমেরটা হচ্ছে 121 থেকে 121 এ স্কোয়ার বিয়োগ 100 এ স্কোয়ার, মানে 121 থেকে 100 বাদ দিতে হবে, পড়ে থাকে 21 এ স্কোয়ার বাই 100 গুণ আর কি রয়েছে উপরে 100 বাই এ স্কোয়ার। তাহলে এইখান থেকে 100, এখান থেকে 100 কেটে যায়, এখান থেকে এ স্কোয়ার কেটে যায়, পড়ে থাকে শুধু 21। তাহলে কত বৃদ্ধি হলো? অতএব 21% বৃদ্ধি হলো, অতএব 21% বৃদ্ধি হলো। তো দেখো উত্তর দেখতে হবে তো এটার, হ্যাঁ উত্তর দেওয়া নেই, মানে উত্তর দেখতে হবে, এটা এক দাগের অঙ্ক ছিল। দেখো 21% বৃদ্ধি পাবে লিখেছে, দেখেছো 20-এর এক দাগ। তো শতকরা 21 মানে শতকরা, এখানে পার্সেন্ট লেখেনি, এখানে লিখে দিয়েছে শতকরা।
তো শতকরা লেখাও যা, তুমি যদি শতকরা না লেখো তাহলে লিখবা 21% বৃদ্ধি পাবে। এই পার্সেন্ট লেখাও যা, এই শতকরা লেখাও তাই। তাহলে চলো পরেরটা করা যাক। দেখি অঙ্কে পড়ে দেখি কি বলছে। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো আমরা পার্সেন্টেজের অঙ্ক করেছি না, পার্সেন্টেজের অঙ্ক যে একটু মানে ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যার, সে এটা সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, এর মধ্যে তেমন কোনো কিছু বিষয় নেই। চলো তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বা প্রস্থ কত সেটা তো বলে দেওয়া নেই, তাই না? তাহলে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, চলো তাহলে মনে করি, দাঁড়াও এটা কত দাগ যেন ছিল, 2 দাগ, তাই তো লিখেতে। মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ কত y একক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তো সবাই, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? আবার লিখে দিচ্ছি, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এত কি বর্গ একক, তাই না? এক্ষেত্রে দেখো যে আয়তক্ষেত্রটার কথা আমরা মনে করে নিয়েছি যে ওর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা কি বসিয়ে দেব, এক্স, এবং তাহলে সূত্রের গুণ, আর প্রস্থ আমরা ধরে নিয়েছিলাম না ওয়াই একক, তাহলে এক্স ইন্টু ওয়াই একক। ঠিক আছে, এই সরি একক হবে না, বর্গ একক হবে, যেহেতু এটা ক্ষেত্রফল বের করছি, তাই না? একক। আচ্ছা, তাহলে এক্স ইন্টু ওয়াই এই দুটো গুণ করলে কি হয়, এক্স ওয়াই হয়ে যায়, তাই না? তাহলে এক্স ওয়াই বর্গ একক। এটা কি বলো তো, ওই যে আয়তক্ষেত্রটা ছিল তাই না, সেটার কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ কিছু কমানো হয়নি, কিছু বাড়ানোও হয়নি, শুধুমাত্র প্রথম অবস্থায় যেমন আয়তক্ষেত্র ছিল সেই আয়তক্ষেত্রটার কিন্তু ক্ষেত্রফল বের হলো। কিন্তু দ্বিতীয় শর্তে আমাদের মানে শর্তটা আমাদের বইতে কি দিয়ে দিয়েছে অঙ্কে, দেখো বলে দিয়েছে দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থকে 10% হ্রাস করা হয়েছে। তারপর দেখতে বলেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল বা কত হ্রাস পাবে, তাই না? চলো তাহলে আমরা দেখি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য হবে কত হবে বলো তো, এক্স এর সেই পার্সেন্টেজের অঙ্কর মতো, তাই না? এক্স এর কত পার্সেন্ট বৃদ্ধি বলো তো, 10% বৃদ্ধি, তাই না? তাহলে সমান সমান আমরা কষে ফেলতে পারি, এক্স এর মানে গুণ 10%, এই যে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে মানে কি, যদি বৃদ্ধি না পায় তাহলে তার হচ্ছে কত, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ মানে 100, কিন্তু সে তো 100 নয়, সে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 10%, মানে +10। এবার এই যে যে পার্সেন্ট রয়েছে তাই না, এই পার্সেন্টটা ওঠানোর জন্য নিচে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এত একক সমান সমান, তাহলে এক্স গুণ 100 যোগ 10 কত হয়, 110/100। ঠিক আছে, দেখো এই 0 0 কাটে, তাই না? এত একক সমান সমান 11 আর এক্স গুণ আছে, তাহলে 11x/10 একক। এইটা হচ্ছে কি বেরোলো আমাদের, না দৈর্ঘ্য বেরোলো কিন্তু, তাই না? এই যে দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্যকে 10% বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, যে না 11x/10 একক। আচ্ছা দাঁড়াও, এখানে একটা পেজ নিতে হবে, না হলে হবে না।
ঠিক আছে, দেখো এইবার বলেছে কি বইতে, অঙ্কে বলে দিয়েছে কি যে প্রস্থ, তাই না, প্রস্থ, প্রস্থকে কি করতে হবে 10% হ্রাস করা হলে প্রস্থ হবে, তাই না, প্রস্থ কত হবে, তাহলে আগে কত ছিল, প্রস্থ আমরা কি ধরেছিলাম ওয়াই একক, তাই না, তাহলে ওয়াই এককের থেকে তো কম হবে, তাই না, তাহলে ওয়াই এর কি বলেছে 10% হ্রাস, তাই তো। এবার ওয়াই এর 10% হ্রাস মানে কি, ওয়াই এর যদি উঠে যায় এর মানে হচ্ছে গুণ, তাই না। এইবার 10% কি বলেছে, হ্রাস বলেছে, এ যদি নিজেই স্বয়ং সম্পূর্ণ হতো, কিছু চেঞ্জ না করা হতো, সে নিজেই নিজের কি হয় 100 হয়, তাই না। এবার বলেছে 10% কি হয়েছে, হ্রাস মানে কমে গেছে, মানে কি হয়েছে বাদ গেছে, বিয়োগ হয়েছে, তাই না, কমে গেছে, তাহলে আমরা কত বিয়োগ করব না 10। এবার এই পার্সেন্ট, যে পার্সেন্টটা রয়েছে, তাই না, সেই পার্সেন্ট তোলার জন্য নিচে 100, তাহলে এত একক সমান সমান ওয়াই ইন্টু 100 থেকে 10 গেলে কত হয় 90/100, দেখো এই শূন্য এই শূন্যও কেটে যায়, তাই না, এত একক। আচ্ছা, সমান সমান 9 আর ওয়াই গুণ রয়েছে, তাই তো, তাহলে 9y/10 একক, ঠিক আছে। এইবার এটা আমরা কি পেলাম বলো তো, এটা হচ্ছে যে নতুন প্রস্থ, তাই না, সেই নতুন প্রস্থ পেলাম। তাহলে কি দেখো তো, দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হলে আমরা পেয়ে গেছি দৈর্ঘ্য কত হবে, আবার প্রস্থকে 10% কম করা হলে পেয়ে গেছি প্রস্থ কত হবে। তাহলে নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে আমরা বের করতে পারবো, তাই না। নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান, দেখো দৈর্ঘ্য কত ছিল আগে আমরা দেখে নিই, এই যে 11x/10, এটাকে বক্স করে দিই, ঠিক আছে, 11x/10, তাহলে 11x/10, তাহলে দৈর্ঘ্য গুণ কি হয় আমাদের কি করতে হয়, দেখো এই যে প্রস্থ, দেখো প্রস্থকে এই যে কম করা হলে প্রস্থ কত হয়ে গেছে 9y/10, তাই না, তাহলে 9y/10, তাই না, এত বর্গ একক। যেহেতু আমাদের এখানে সেমি না মিটার কিছুই বলে দেয়নি, তাই আমরা আন্দাজে তো কিছু বসাতে পারি না, সেই জন্য একক বসিয়ে দেবো, যেটা হবে সেটাই। আচ্ছা দেখো কোনো কিছুর সঙ্গে কিন্তু কিছু কাটাকাটি যায় না, তাই না, সেই জন্য আমরা ওপরে ওপরে গুণ করে দেবো এবং নিচে নিচেও গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 9×11=99x ইন্টু ওয়াই, আর নিচে 10×10 কত 100, এত বর্গ একক। আচ্ছা এবার দেখো আগেও আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি না, এই যে এটাকে লাল কালি দিয়ে দেখাই, হ্যাঁ এই দেখো এই যে এক্স ওয়াই বর্গ একক ক্ষেত্রফল পেয়েছি, আর পরে আমরা আরেকটা কি ক্ষেত্রফল পেলাম দেখো 99xy/100, তাই না, এই একটা ক্ষেত্রফল পেলাম। এইবার আমাদের কি বলেছে বলো তো, ওই যে অঙ্কে বলেছিল না যে তাহলে যদি এরকম করা হয় ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তাহলে কত বাড়লো নাকি কমলো সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই বিয়োগ করে দেখতে হবে যে কোনটা বেশি আছে না কোনটা কম আছে। এবার কতটা শতকরা কত বেশি কম আছে সেটা আমরা তারপরে বের করব, ঠিক আছে। তাহলে চলো প্রথমে যেটা আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা দ্বিতীয়টাকে বিয়োগ করি, ঠিক আছে। তাহলে প্রথম আয়তক্ষেত্র ও দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, তাই না, পার্থক্য করব তবেই না আমরা শতকরা বের করতে পারবো যে কতটা বাড়লো কমলো। এবার দেখো প্রথমে কত ছিল এক্স ওয়াই, তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস কত 99xy/100, তাই না, এত বর্গ একক, ঠিক আছে। দেখো সমান সমান
এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, পরে বলছি, হ্যাঁ আগে আমরা করি। তাহলে এই এক্স ওয়াইয়ের নিচে কিছু নেই মানে এক আছে, তাই না? আমরা তো সবাই জানি সেটা মনে মনে। এবার এই যে নিচে যে দুটো থাকে এক আর এই 100, এই দুটোর মধ্যে কি করতে হয় আমাদের? লসাগু করতে হয়। তাহলে লসাগুটা কত হবে? 1 আর 100 লসাগু হচ্ছে 100। তাহলে এইবার নিচে যেগুলো থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 দিয়ে যদি 100কে ভাগ করা হয়, ভাগফল কত পাওয়া যাবে? 100। সেই 100 দিয়ে আবার কাকে গুণ করতে হয়? দেখো এই 1 দিয়ে প্রথমে এই 100কে ভাগ করলে 100ই পাওয়া যাবে। এই 100 দিয়ে তারপরে আবার গুণ করব আমরা কাকে? এক্স ওয়াইকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 100 তো পাওয়া যাবে 1 দিয়ে 100কে ভাগ করলে, সেই 100 দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কত হবে? 100 এক্স ওয়াই মাইনাস 100। তো এই যে এবার এইটার নিচে 100 রয়েছে, তাহলে 100 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 1। সেই 1 দিয়ে যদি 99 এক্স ওয়াইকে আমরা যদি গুণ করি, তাহলে ওই যা আছে 99 এক্স ওয়াই হবে, 99 এক্স ওয়াই। ঠিক আছে? এত বর্গ একক। আচ্ছা দেখো, এখানে 100টা এক্স ওয়াই, এখানে 99টা এক্স ওয়াই। 100-র আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 100 এক্স ওয়াই। তাহলে 100 এক্স ওয়াই এর থেকে 99 এক্স ওয়াই বিয়োগ করতে হবে। তাহলে 100টা এক্স ওয়াই এর থেকে 99টা এক্স ওয়াই চলে গেলে কটা এক্স ওয়াই পড়ে থাকে? একটা এক্স ওয়াই বাই 100, তাই না? তাহলে এত বর্গ একক। দেখো এখানে আমি ওই বিষয়টা বলতে চাচ্ছিলাম, দেখো এই যে আমাদের ভ্যালুটা বেরোলো, এটা নেগেটিভে বেরিয়েছে নাকি পজিটিভে বেরিয়েছে? নিশ্চয়ই পজিটিভে বেরিয়েছে, তাই না? মানে এর আগে কোনো মাইনাস আসেনি। যেহেতু পজিটিভে বেরিয়েছে, তার মানে প্রথমে আমরা যেটার থেকে বিয়োগ করেছিলাম এটা নিশ্চয়ই বড় ছিল, এই যে এক্স ওয়াইটা, তাই না? এই এক্স ওয়াইটা কী হয়েছিল? নিশ্চয়ই বড় ছিল, সেই জন্য এই বড়টার থেকে ছোটটা যেই বাদ দিয়েছি, তাই জন্য পজিটিভে উত্তর এসছে। না হলে যদি এটা ছোট হয়ে যেত, এই এক্স ওয়াইটা যদি ছোট হয়ে যেত, আর পরের এই 99 এক্স ওয়াই বাই 100 এটা যদি বেশি বড় হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাসে উত্তর আসতো, তাই না? এইবার যেহেতু প্রথমে আমি এক্স ওয়াইয়ের থেকে বাদ দিয়েছি, আবার এই বিয়োগ ফলটা পজিটিভেই বেরিয়েছে, তার মানে এইটা বড় ছিল। আর এইটা বড় ছিল মানে কি? এইটা কি বলো তো? এটা সেই প্রথম যে আয়তক্ষেত্র ছিল সেইটার ক্ষেত্রফল, এই যে এক্স ওয়াই। তার মানে কি? এখানে প্রথম অবস্থায় এর ক্ষেত্রফল বেশি ছিল, তাই না? দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রফল কমে গেছে। তার মানে কি? ক্ষেত্রফল কি হয়েছে না? ক্ষেত্রফল কিন্তু এদের হ্রাস হয়েছে, তাই না? এবার কতটা হ্রাস হয়েছে সেইটা আমরা বের করব। ঠিক আছে? চলো। আচ্ছা চলো, তাহলে আমরা লিখে লিখেও করতে পারি, আমরা হচ্ছে সূত্রের মাধ্যমেও করে ফেলতে পারি। ঠিক আছে? লিখে লিখেই করছি, চলো। দেখো তাহলে প্রথমে কতটা ছিল? এক্স ওয়াই বর্গ একক ক্ষেত্রফল হ্রাস হয়েছে কত বর্গ একক? এই যে এইটা এক্স ওয়াই বাই 100 বর্গ একক, এক্স ওয়াই বাই 100 বর্গ একক। ঠিক আছে? তাহলে 1 বর্গ একক ক্ষেত্রফল হ্রাস হবে কত, তাই না? তাহলে 1 বর্গ এককে কত? দেখো যেই আমি এক্স ওয়াই বর্গ এককে কিছু একটা পেলাম, একে বের করলে আমার কি হয়? কমে যায়। কমে গেলে কি করতে হয়? আমাদেরকে ভাগ করতে হয়। এবার ভাগ করতে গেলে এই যে কাছাকাছি যেটা রয়েছে সেটা যেরকম আছে সেরকমই বসে যায় উপরে, তাই না? 100। আর দূরে যেটা রয়েছে মানে এই যে এক্স ওয়াই, ওইটা আসলে কোথায় যায়? ভাগে যায়, এক্স ওয়াই বর্গ একক। ঠিক আছে? এইবার যেহেতু শতকরায় আমাদের চেয়েছে যে শতকরা কত, তাহলে শতকরা মানে কত হিসাব করা বলো তো? 100তে হিসাব করা, তাই না? তাহলে 100 বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পাবে। দেখো একে যদি এত হ্রাস পায়, 100 কত? তাহলে 1-এর থেকে 100 নিশ্চয়ই একটা বড় সংখ্যা, তাই না? বড় অ্যামাউন্ট। সেই জন্য এখানে যতটা হয়েছে তার সঙ্গে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই 100তে তো বেশি হ্রাস পাবে, তাই না? একে যদি আমার এতটা হ্রাস পায়, তাহলে 1-এর থেকে 100 তো বেশি বেড়ে গেল, তাই না? তাহলে 100তে কিন্তু এর থেকে অনেক বেশি হ্রাস পাবে। যেহেতু বেশি হ্রাস পাবে, তাই আমরা কি করব? আমরা কিন্তু গুণ করব। ঠিক আছে? তাহলে চলো আগে যেটা ছিল সেটা লিখে ফেলি। তাহলে এক্স ওয়াই বাই 100, তার
বাইতে রয়েছে কত এক্স ওয়াই ইন্টু কত 100, তাই না, এত বর্গ একক। আচ্ছা দেখো, এটা সমাধান করার জন্য দেখো দুটো পরপর বাই রয়েছে, তাই না, তাহলে দেখো এইটা তো আগের থেকেই আমাদের একটা ভগ্নাংশ ছিল, তাই না, তাহলে এটাকে আমরা অ্যাজ ইট ইজ আগে আমাদেরকে বসাতে হবে এক্স ওয়াই বাই 100। এই সম্পূর্ণটাকে ভাগ করা হয়েছে কি দিয়ে, এক্স ওয়াই দিয়ে। তাহলে এক্স ওয়াই তো একটা পূর্ণ সংখ্যা না, তাহলে সব পূর্ণ সংখ্যার বাইতে কিছু না থাকলেও মানে বাইতে কি থাকে, একটা এক থাকে মনে মনে, সেটা আমরা জানি, আমরা কিন্তু লিখি না। তাহলে এই জিনিসটাকেই যদি আমরা গুণ দিয়ে, এই ভাগটাকে যদি আমি গুণ দিয়ে দিই, তাহলে এই বিষয়টা, এই নিচে যে বিষয়টা রয়েছে এটাও কিন্তু উল্টে যাবে, তাই না। আগে তো এটা তো ভাগ ছিল, কিন্তু আমরা ভাগ না লিখে লিখলাম কি গুণ। যেহেতু আমরা ভাগ না লিখে গুণ লিখেছি, তাই এই ভগ্নাংশ যেটা নিচে রয়েছে এটাকে উল্টে লিখতে হবে। তাহলে নিচে ছিল 1, আমার হয়ে যাবে ওপরে 1, আর ওপরে ছিল এক্স ওয়াই, আমার হয়ে যাবে নিচে এক্স ওয়াই, আর পাশে যেটা ছিল ওই যে ইন্টু 100, তো 100 ওইভাবেই বসিয়ে দিলাম এত বর্গ একক। ঠিক আছে, দেখো নিচে এক্স ওয়াই ওপরে এক্স ওয়াই কাটা যায় যেহেতু গুণ সম্পর্ক। এই যে নিচে এখানে 100 রয়েছে, এই 100 কি বলো তো ওপরে রয়েছে, এটাও তো একটা পূর্ণ সংখ্যা, এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাই না। তাহলে এই নিচের 100 সঙ্গে ওপরের 100 কেটে যাবে। তাহলে দেখো কোথাও কিছু বাঁচলো না, মানে উপরেও সব 1 রয়েছে নিচেও 1 রয়েছে, আসলে 1 কি বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো এখানে না উত্তর লেখার জায়গা নেই, আমি তাও ছোট ছোট করে লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু বুঝে নিও। তাহলে অতএব দেখি আরেকবার একটু দেখি কি চেয়েছে আর কি বইতে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তাহলে লিখে ফেলি। ক্ষেত্রফল শতকরা 1 হ্রাস পাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে কমেন্ট করো। আচ্ছা চলো তাহলে আমরা এবার একটু 3 দাগ দেখে নিই। ভুল করে 2টা এখানে আবার নেওয়া হয়েছিল, আমি ওপরে করে দিয়ে ফেলেছি অঙ্কটা। ঠিক আছে, চলো 3 দাগটা দেখি কি বলছে। বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আচ্ছা, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? আচ্ছা চলো তাহলে আমরা ছবিটা এঁকে ফেলি। ঠিক আছে, ছবি আঁকলে আমাদের বোঝা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, তাহলে কর্ণ তো আঁকাই যাবে, আগে আয়তক্ষেত্র তো আঁকি, তাই না। দেখো এই মনে করো একটা আয়তক্ষেত্র আঁকছি, দাঁড়াও। আচ্ছা একটু ভালো করে আঁকি, ভালো আঁকা যেত যদি আমার খেয়াল ছিল না। আচ্ছা এই যে, ঠিক আছে, এটা মনে করো মানে মনে করার কি দরকার, এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের কর্ণ এঁকে ফেলি। আয়তক্ষেত্রের কর্ণটা কত বলে দিয়েছে, 5 সেমি। আবার বলেছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে, তাহলে আর একটা কর্ণ আঁকতে হবে যেহেতু আমাদের ছেদ বিন্দুটা দেখতে হবে, তাই না। আচ্ছা এই যে, তাহলে এই কর্ণটা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়, তাহলে এটাও কিন্তু 5 সেমি হবে। এবার বলেছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে ছেদবিন্দু, এখান থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর আমরা একটা কি করলাম, লম্ব এঁকে ফেলি, তাই না। তাহলে এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 2 সেমি। দেখো এই যে এই কেন্দ্র থেকে এই প্রস্থের ওপর যদি 2 সেমি লম্ব আঁকা, মানে যে লম্বটা আঁকা হলো এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাই না, এর দৈর্ঘ্য যদি 2 সেমি হয়, তাহলে এই একই কেন্দ্রবিন্দু থেকে এই যে এই অংশটা, এই প্রস্থের ওপর যদি আমরা আরেকটা আঁকি, তাই না, হচ্ছে লম্ব আঁকি, তাহলে সেটার মানও 2 সেমিই হবে। কারণ কি, এই যে একটা কর্ণ এবং এই যে আরেকটা কর্ণ পরস্পর কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাই আয়তক্ষেত্রটার এখান থেকে এই অংশটাও কিন্তু একই হবে, সমান এই অংশের সঙ্গে। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি। তাহলে এই অংশটাও কত হবে বলো তো, এই অংশটার দৈর্ঘ্যও কত হবে, 2 সেমি। এবার দেখো এই অংশটা 2 সেমি, আবার এই অংশটাও 2 সেমি, তাহলে মোট এই যে এটা মিলে মোট একটা দৈর্ঘ্য হয়ে গেল না, তাই তো, মোট তো দৈর্ঘ্য আয়তক্ষেত্রটার এই যে আমরা দৈর্ঘ্যর মান পেয়ে গেলাম, তাহলে 2 সেমি আর এদিকে 2 সেমি, মোট কত পেলাম বলো তো, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হয়ে গেল
4 সেন্টিমিটার, তাই না? ঠিক আছে, এবার দেখো আমরা তো 4 সেমি দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমরা কি প্রস্থ জানি? না, আমরা প্রস্থ জানি না। দেখো প্রশ্নে আয়তক্ষেত্রের প্রস্থর দৈর্ঘ্য কত সেটাই কিন্তু আমাদেরকে কিন্তু চেয়েছে। তাহলে আমরা যেহেতু প্রস্থের মান জানি না, তাই আমরা প্রস্থের মান কি করব? আমরা মনে করব, ধরি প্রস্থের মান কত? x সেমি, তাই না? এইবার যদি প্রস্থ x সেমি হয়, পুরো এখান থেকে নিয়ে এই পর্যন্ত, দাঁড়াও, আচ্ছা, তাহলে প্রস্থের মান কত? এখান থেকে নিয়ে তো এই এই সম্পূর্ণটা হচ্ছে প্রস্থ, তাই না? এইটুকুর মান হচ্ছে x। এইবার দেখো তো এইদিকে যে লম্বটা আঁকা হয়েছে, যে এই লম্বটা, তাই না? এই লম্বটা এই আয়তক্ষেত্রের প্রস্থের উপর যেহেতু লম্ব হয়েছে, পুরো এখান থেকে কেন্দ্র থেকে নিয়ে গেছে, তাহলে এই লম্বটা কি করেছে? প্রস্থকে কিন্তু একদম মাঝখান থেকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই না? তাই তো, তাহলে এখানে প্রস্থের মান, যে এইটুকু প্রস্থের মান কত হয়ে যাবে বলো তো? এই যে প্রস্থের এই যে এক একটা অংশ কত হলো? x/2। এই অংশটুকুর মানও কত হলো? x/2, তাই না? অর্ধেক হয়ে গেল। এই সম্পূর্ণটা যদি x হয়, তাহলে এই অংশটাও হচ্ছে x/2 আর এই অংশটা হচ্ছে x/2। এইবার দেখো এই যে অংশটা যদি x/2 হয়, তাই তো, তাহলে দেখো তো এর কেন্দ্রে কত ডিগ্রি, মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এবার এটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এর যে বিপরীত বাহু, সেই বিপরীত যে বাহুটা, মানে এটা তো একটা ত্রিভুজ হলো, তাই না? এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলছি, এই দেখো এই যে যে ত্রিভুজটা, দাঁড়াও লাল কালি দিয়ে দেখাই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এবার এটা যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার এই বিপরীত বাহুটা হয়ে যায় আমাদের অতিভুজ, তাই না? এবার এই অতিভুজটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব কি করে বলো তো? এই যে যে 5 সেমি, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে এই কেন্দ্র থেকে নিয়ে এই যে এই কোণা পর্যন্ত, তাহলে এইটুকুর দৈর্ঘ্য নিশ্চয়ই, দেখো এইটুকুর কথা বলছি, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইটুকুর দৈর্ঘ্য কত সেমি হবে? তাহলে 5-এর অর্ধেক সেমি হবে, 5/2 সেমি। তাহলে আমাদের কিন্তু এখানে এইটুকুই লাগবে, এই যে এইটুকু লাগবে আমাদের, মানে এই মানটা প্রয়োজন, এই মানটা প্রয়োজন এবং এই মানটা প্রয়োজন। দেখো এটা যেই একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সেই আমরা কি পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতেই পারি। করলে এমনি কি হবে? দেখো এই যে যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার বিপরীত বাহু অতিভুজ, আর এটা হচ্ছে কি তার ভূমি, 2 সেমি পেয়ে গেলাম। এইবার এই যে যে যেটা এই যে পাশে x/2 লিখেছি, এটা তার লম্ব হয়ে গেল। লম্ব দূরত্ব তো আমি জানি না, সেখানে আমরা x/2 ধরেছি। এবার সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে আমরা x এর মানটা বের করলে তারপর আমরা প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি। মনে করি আয়ত ক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য x সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে একবারই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বসিয়ে দেবো, নাকি লিখে দিই আর কি? আচ্ছা, লিখে দিই। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আমরা কত পেলাম হিসাব করে সেটা লিখে দিই একবারে। হ্যাঁ, আয়ত দৈর্ঘ্য, না দরকার নেই, থাক, দৈর্ঘ্য তো এমনিও লাগছে না, দৈর্ঘ্য লেখা লাগবে না, শুধু শুধু ঘিঞ্জি হয়ে যাবে। চলো একবারেই লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি হয়? ভূমি স্কয়ার, তাই না? এখানে অতিভুজ কত আমাদের, দেখো এই যে 5/2, এই যে এই বাহুটা অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ কত পেয়েছি আমরা? 5/2 এর স্কয়ার সমান সমান লম্ব কত? এই যে এই পাশেরটা, এই যে x/2, তাই না? তাহলে লম্ব হচ্ছে x/2 এর হোল স্কয়ার প্লাস ভূমি, দেখো ভূমি এই যে এটা 2 সেমি, তাই তো, প্লাস 2 এর স্কয়ার। চলো এবার আমরা কি করব?
সমাধান করলে আমাদের উত্তর চলে আসবে। বা তাহলে 5 স্কোয়ার মানে 5 5 25, 2 2 4 সমান সমান এক্সের স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 2 4। দাঁড়াও একটা পেজ নিয়ে নিই, হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো এখানে এক্স সংক্রান্ত একটা এক্স যোগে একটা পদ পেয়েছি। এটা আমরা যেটার মান আর কি জানি না সেটাকে সবসময় সমান সমানের বাঁদিকে রাখি, আর যেগুলো একদম মানে পুরো ধ্রুবক যেগুলোর আমরা মানে চলরাশি যাতে থাকে না সেগুলো আমরা ডান দিকে নিয়ে যাই সমান সমানের, তাই না? তাহলে আমরা সেই এক্স যুক্ত যে পদগুলো সেগুলোকে বাঁদিকে রাখবো। তাহলে সমান সমানের এই দিকে যেগুলো আছে সেগুলোকে আগে সমান সমানের বাঁদিকে লিখি, তারপরে যেটা এটা রয়েছে ওটা ডান দিকে লিখবো। মানে আর কি সমান সমানের এদিকের অংশ আর ওদিকের অংশ উল্টে পাল্টে লিখি আগে প্রথমে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স স্কোয়ার বাই 4 প্লাস 4 সমান সমান 25/4, ঠিক আছে? এইবার দেখো আমরা কি করেছি, এক্সের মানে এই সমান সমানের এই দিকে যে পদটা ছিল সম্পূর্ণটাকেই কিন্তু এইদিকে লিখেছি, আর এই দিকে যে পদটা সেটাকে আমরা এই পাশে লিখেছি। সমান সমানটা এক রেখে আমরা শুধু উল্টে পাল্টে দিয়েছি, জায়গা চেঞ্জ করেছি, ঠিক আছে? আর কিছুই নয়। ঠিক আছে, এইবার এক্স স্কোয়ার বাই 4 সমান সমান 25/4। এই যে এবার এই যে 4টা, তাই না? এর সঙ্গে তো কোনো চলরাশি নেই, তাহলে আমরা এক সমান সমানের ওদিকে নিয়েই যেতে পারি। তাহলে এই 4 ওদিকে গেলে -4, বা এক্স স্কোয়ার বাই 4 সমান সমান, এবার এদিকে একটা ভগ্নাংশ, এদিকে একটা ভগ্নাংশ, ওদিকে হচ্ছে একটা সংখ্যা রয়েছে, তাই না? তাহলে এদের মধ্যে বিয়োগ করতে গেলে লসাগু করতে হয়। তাহলে এই সংখ্যাটার নিচে এখানে কত 4 রয়েছে, আর এই 4-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে 4 আর 1-এর লসাগু কত হবে? 4। 4 আর 4-এর মধ্যে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 দিয়ে 25কে গুণ করতে হবে, তাহলে 25ই পাই আমরা মাইনাস। তাহলে এই 4কে এই 1 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত হয়? ভাগফল 4। এবার 4 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে 4 4 16। বুঝতে পেরেছো? তাই যে 1 দিয়ে আগে কি করতে হয়? 4কে ভাগ করতে হয়, ভাগ করলে 4 1 4 মানে ভাগফল কত? 4ই পাই, তাই না? সেই 4 দিয়ে আবার এই ওপরে এই 4টিকে গুণ করেছি, তাহলে 4 4 কত হলো? 16। বা তাহলে এক্স স্কোয়ার বাই 4 সমান সমান কত? 25 থেকে যদি 16 যায় কত থাকে? 9, তাই না? 9/4, ঠিক আছে? বা এবার এক্স স্কোয়ার সমান সমান এই 4 ভাগে রয়েছে, ওদিকে গেলে কিসে চলে যাবে? গুণে চলে যাবে, তাই না? তাহলে 9/4 আগে যেটা ছিল সেটাকে সেভাবে লিখে দিলাম। এবার এই 4টা ওদিকে লিখবো, তাহলে এই 4 এক্স স্কোয়ারের নিচে ভাগে রয়েছে, তাহলে ওদিকে গেলে গুণে মানে ওপরে চলে যাবে, তাই না? চলে গেলে কি হলো? এই নিচে 4 ওপরে 4 ভাগে রয়েছে, তাই না? তাহলে কেটে গেল। বা তাহলে এক্স স্কোয়ার সমান সমান পেলাম 9। তাহলে বা যেই এক্স লিখবো, যেই এখান থেকে স্কোয়ার সরিয়ে দেব, তাহলে সেই স্কোয়ার ওদিকে গিয়ে কি হয়ে যাবে? তার উল্টো রুট হয়ে যাবে, রুট ওভার কত? 9। তাহলে বা এক্স সমান সমান রুট ওভারের মধ্যে মানে 9 যদি থাকে তাহলে 3 গুণ 3 3 3 9, বা এক্স সমান সমান, এবার রুট ওভার যদি চলে যায় তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা নামবে 3, ঠিক আছে? তাহলে এক্সের মান আমরা পেলাম 3। তাহলে এই যে আগে আমরা কি ধরে নিয়েছিলাম যে মনে করি আয়তক্ষেত্রটার প্রস্থের দৈর্ঘ্য x সেমি। দেখো আমাদের অঙ্কে চেয়েছিলও কি যে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত। চলো আমরা পেয়ে গেছি x এর মান 3। তার মানে লিখতে পারি অতএব আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য 3 সেমি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো 4 দাগে কি বলছে একটু দেখি। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত সেটা হিসাব করি। তাহলে চলো ছবিটা আগে আমরা এঁকে ফেলি। ঠিক আছে, একটা বর্গক্ষেত্র আঁকতে হবে আমাদের। ঠিক আছে, এবার বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু, তাহলে কর্ণদ্বয় এঁকে ফেলি, তাদের ছেদবিন্দু বানাতে হবে। আচ্ছা
ঠিক আছে, এবার বলেছে ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে যে কোনো বাহুর ওপর আঁকি একটা লম্ব। দাঁড়াও, এই যে একটা লম্ব এঁকে ফেললাম এই বাহুটার উপর, তাই না? লম্বের দৈর্ঘ্য কি বলেছে? 2√2, 2√2 সেমি, তাই না? এত সেমি। আচ্ছা, হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা তো ওইটুকুর মান জানলাম, তাই না? তাহলে এইটার যদি আমরা মান জানি, নিশ্চয়ই এই কেন্দ্র থেকে এই এই যে এই বাহু, তার এখান থেকে এইটুকু, তাই না? এইটুকুর মানও কত হবে? 2√2 সেমি, তাই তো? দেখো, এই যে এখান থেকে এইটুকু 2√2, আবার এখান থেকে এইটুকুও 2√2, তাহলে মোট এইটুকু কতটা হয়ে গেল বলো তো? এর একটা বাহুর সেমি কতটা পেয়ে যাব? বর্গক্ষেত্রের এক একটা বাহুর সেমি এইটা কত হয়ে যাবে বলো তো? এই 2√2 প্লাস 2√2 এত সেমি, তাই না? কতটুকু বলো তো? এই যে না, এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই যে এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? 2√2 প্লাস 2√2 সেমি। চলো সেটাই আমরা একটুখানি লিখে দিই। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রটির, একদম সহজ ছিল অঙ্কটা, বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে 2√2 প্লাস 2√2 সেমি, তাই না? সমান সমান কত? 2 যোগ করলে 4, মানে 4√2 সেমি, এত সেমি। ঠিক আছে, এইবার আমরা কি জানি? এখানে বলেছে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, তাই না? তাহলে লিখে ফেলি, আমরা জানি, একটা সূত্র জানি, তাই না? তাহলে আমরা জানি এখানে আবার একটা পেজ নেওয়া লাগবে গো, কিন্তু সেই পেজটা কি করে নিই? আচ্ছা, এখানেই ধরিয়ে দেবো ওখানে। হ্যাঁ, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু কত? √2, তাই না? এত একক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে অর্থাৎ লিখে ফেলি, অর্থাৎ বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হবে, দেখো কি হবে? একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পেয়েছি না, 4√2, তাহলে 4√2 ইন্টু কত? √2, তাই না? তাহলে এত কি সেমিতে ছিল, তাই তো? তাহলে এত সেমি। তাহলে এখানে 4 আর এই √2 আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4 একে 4, আর √2 গুণ হলে আমরা জানি কি হয়ে যায়? 2 হয়ে যায়, তাই না? তাহলে 4-এর সঙ্গে গুণ 2, এত সেমি। তাহলে সমান সমান 4 কত সেমি? 8 সেমি, তাই না? তাহলে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত, মানে সরি একটি কর্ণের দৈর্ঘ্য, মানে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে না? 8 সেমি করে হবে। ঠিক আছে, প্রতিটা কর্ণের দৈর্ঘ্য হবে 8 সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা পড়ি। কি বলছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, চলো এটারও ছবি এঁকে ফেলি আমরা তাহলে। আয়তক্ষেত্র এঁকে ফেলেছি। বলছে কি, আয়তক্ষেত্রটার পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল বলছে 60 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রটার প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, এবার আমরা তো আয়তক্ষেত্র এঁকে নিলাম, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেসব কি বলেছে? সেসব কিন্তু বলে দেয়নি। তাহলে আমাদের মনে করতে হবে। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য
দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ বি একক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই না? এবার কি বলছে, বলছে যে আয়তক্ষেত্রটার পরিসীমা যদি 34 সেমি হয় আর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি, তাহলে ক্ষেত্রফল মানে কি, ভেতরে যে অংশটুকু রয়েছে এইটুকু, এই ভেতরের অংশ কতটা না 60 সেমি স্কোয়ার, তাই তো, সেমি স্কোয়ার। আর বলেছে পরিসীমা হচ্ছে 34 সেমি। তাহলে আচ্ছা ঠিক আছে, চলো আমরা এইভাবে যেভাবে আমরা হচ্ছে ধরে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থ, সেই হিসাবে আমাদের পরিসীমা কত হচ্ছে আর ক্ষেত্রফল কত হচ্ছে সেটা লিখি। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রটির আয়ত, আচ্ছা এখন নয়, আচ্ছা লিখেই, আয়ত ক্ষেত্রটির পরিসীমা, তাহলে কত হবে, আমরা কি জানি কোনো আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, কিন্তু একক বলতে এখানে তো সেমি বলে দিয়েছে, তাই না, এত সেমি, তাহলে সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত ছিল এ প্লাস প্রস্থ মানে বি ছিল, তাহলে এত সেমি, তাই তো। তাহলে দেখো এখানে আবার আমাদের কি বলে দিয়েছে, পরিসীমা 34 সেমি বলে দিয়েছে না, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে 2 ইন্টু এ প্লাস বি সমান সমান 34, তাহলে বা এ প্লাস বি সমান সমান, এই 2 যদি ওই পাশে যায় গুণে ছিল তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 34/2 কাটাকাটি করলে 17 দুয়ে 34, তাহলে বা এ প্লাস বি সমান সমান 17, তাই না? বা এবার আমরা যদি এ এর মান বের করতে চাই তাহলে এ সমান সমান 17 মাইনাস বি, আচ্ছা এখান থেকে একটা মোটামুটি এর মান পেলাম 17 মাইনাস বি, ঠিক আছে। চলো এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি কি বলছে, চলো এবার দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে না যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, চলো আমাদের ধরে নিয়েছি যেটা আমাদের অনুযায়ী, তাহলে কত হবে ক্ষেত্রফল সেটা দেখি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি এ আর প্রস্থ হচ্ছে বি, তাই না? তাহলে এ গুণ বি বর্গ সেমি, তাই তো, সমান সমান এ গুণ বি করলে কি হয় এ বি বর্গ সেমি, তাই তো। আচ্ছা এইবার এখানে আবার শর্তানুসারে আমরা করতে পারি না, এখানে কি বলেছিল ক্ষেত্রফল 60 বর্গ সেমি বলে দিয়েছে, আর আমরা ক্ষেত্রফল পেয়েছি এখানে এ বি বর্গ সেমি, তাই না? তাহলে চলো শর্তানুসারে লিখতে পারি তো যে এ বি সমান সমান 60, তাহলে বা এ সমান সমান এখানে 60/বি, এটা পেতে পারি তো। দেখো না দাঁড়াও এক সেকেন্ড, এটা আমরা এইরকম না করে দেখো, আগে আমরা কি পেয়েছি এর মান পেয়েছি না, এর মান কত পেয়েছি 17 মাইনাস বি, তাহলে এখানে এর জায়গায় আমরা 17 মাইনাস বি পাতিয়ে দেখি, তাই না, এর মানের জায়গায়, তাহলে এখানে এ গুণ বি রয়েছে তো সমান সমান 60, তাহলে এর জায়গায় আমরা এর মান বসাই, এর আগে আমরা পেয়েছি 17 মাইনাস বি, তাহলে 17 মাইনাস বি, এই জিনিসটা সম্পূর্ণ কি রয়েছে বি এর সঙ্গে গুণ রয়েছে, তাই না, ইন্টু 60, তাহলে এই বি দিয়ে প্রথমে কাকে গুণ হবে 17 করে, তাহলে 17 বি মাইনাস, এই যে এর আগের কিছু নেই মানে প্লাস আছে, এর আগে তো মাইনাস আছেই, তাই না। আচ্ছা তাহলে বি আর বি প্লাসে মাইনাসে মাইনাস, বি গুণ হলে বি স্কোয়ার সমান সমান 60, বা
এবার দেখো তো এটাকে আমাদের এমন, দেখো এর সঙ্গে বি এর সঙ্গে স্কোয়ার আছে, এখানে 17-এর সঙ্গে চলরাশি হিসাবে 2 রয়েছে, মানে সরি 2 বলছি কেন, বি রয়েছে, আর এদিকে 60-এর সঙ্গে কোনো বি নেই। তাহলে আমাদের এমন একটা ফরম্যাট এসেছে যেটা দেখেই মনে হচ্ছে এটা মিডিল টার্ম করা যাবে, তাই না? তাহলে চলো, তাহলে 17b মাইনাস বি স্কোয়ার, ওদিক থেকে 60 এদিকে আসলে মাইনাস 60 হয়ে যাবে, সমান সমান 0। এবার মিডিল টার্ম করতে গেলে আমাদের একটা প্যাটার্ন ফলো করতে হয়, তাই না? স্কোয়ারটাকে সবার প্রথমে রাখতে হয়, তারপর এমনি যেটার সঙ্গে স্কোয়ার নেই সেইটাকে রাখতে হয়, আর তারপরে হচ্ছে সংখ্যা। তাহলে আগে এই যে স্কোয়ার দিয়ে যেটা রয়েছে সেটা লিখবো, তাহলে মাইনাস বি স্কোয়ার, তারপরে 17b-টা লিখতে হবে, কিন্তু 17b এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, প্লাস, তাহলে প্লাস 17b মাইনাস 60 সমান সমান 0। দেখো তাহলে এই যে যে বাইরে একটা বাঁদিকেই মাইনাস চলে আসলো, সেই মাইনাসটাকে আমরা কি করব, আমরা কমন নেব বলছি কেন, হ্যাঁ সরি, কমনই নেব আমরা, ঠিক আছে? তাহলে কমন নিলে কি হবে, এই মাইনাসটা এই যে সামনে যেটা রয়েছে সেখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে চলো মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস কমন নিলে এই যে বি এর আগে মাইনাস রয়েছে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? এখানে তো মাইনাস থাকবে না, আর যেই প্লাস, এটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 17b, আর এখানে আবার এই যে মাইনাস 60 সেটা আবার কি হয়ে যাবে, প্লাস 60 হয়ে যাবে, ঠিক আছে? সমান সমান 0। এইবার পরের লাইনে এই মাইনাসটা ওদিকে চলে যাবে, তাহলে আগে যা আছে সেটা বসিয়ে দিই, বি স্কোয়ার মাইনাস 17b প্লাস 60 সমান সমান মাইনাস, ওই পাশে গেলে শূন্যর সঙ্গে মাইনাসের হচ্ছে এখানে যেহেতু গুণ ছিল ওদিকে গেলে ভাগ হবে, তা শূন্য তো শূন্যই পড়ে থাকবে, ওর আর কোনো চেঞ্জ বা পরিবর্তন কিছু হবে না, ঠিক আছে? এবার বা দেখো, এবার মিডিল টার্ম করতে গেলে এই যে শেষের যে সংখ্যা আর প্রথমের যেটা, তাই না, সেই দুটো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 60 আর এই বিয়ের আগে যেটা রয়েছে, মানে বিয়ের সঙ্গে কত গুণ রয়েছে দেখো 1, তাহলে 60 আর 1 গুণ থাকলে কত হয়, 60 একে 60ই হয়। তাহলে 60কে আমরা কি করব, 60কে আমরা করব হচ্ছে 60কে আমরা করব হচ্ছে লসাগু, ঠিক আছে? তো চলো লসাগু করি, এই পাশেই করছি। তাহলে 60কে যদি লসাগু করি, 2 দিয়ে গেলে 30 2 60, 2 দিয়ে 15 2 30, 3 দিয়ে 3 5 15, ঠিক আছে? এইবার এইটা তো গুণ করলাম, তাই না? তাহলে কত হলো, যে আমরা 60 পেলাম, কিন্তু আমাদের এই এমন সংখ্যা দুটি নিতে হবে যাদের গুণ করলে এই বি স্কোয়ারও হয়, তাই না? আবার যোগ বিয়োগ করলে 17b হয়। তাহলে দেখি তো সেরকম কোনো সংখ্যা পাচ্ছি কিনা। দেখো 2 2 4, 3 4 12, তাই না? আর এই যে 5, তাহলে 5 12 তো 60 হচ্ছেই, আর 12 আর 5 যদি যোগ করি তাহলে আবার কি হচ্ছে, 12 আর 5 যোগ করলে 17 হচ্ছে, তাই না? তাহলে দেখো সব ক্ষেত্রে আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে চলো, তাহলে বি স্কোয়ার, এইবার যেহেতু 17b এর চিহ্ন কত ছিল, মানে কি ছিল, মাইনাস ছিল, আমাকে মাইনাস বানাতে হবে। তাহলে 12টাও আমি কি করব বলো তো, প্রথমে যে 5 12 60, সেই 12-র চিহ্নও নেব আমি -12, আর হচ্ছে যে 5-এর চিহ্নও নেব -5b। তাহলে দেখো এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, মানে যোগ করতে হবে। তাহলে 5 আর 12 যোগ করলে কি হয়, 17 পাওয়া যায়। আবার বড়টার চিহ্নই নেয়, তাহলে 12-র চিহ্ন কত, মাইনাস, তাহলে 17-র চিহ্ন মাইনাস রয়েছে, তাই না? তাহলে এই যে মাঝখানে আমরা 17b বানানো হয়ে গেল, মানে বানাতে পারলাম। আর 5 12 60, আর বি গুণ করলে বি স্কোয়ার, দেখো এই যে প্রথম এইটা 60 আর বি স্কোয়ার গুণ করলে 60b স্কোয়ার, এটাও হয়ে গেল, ঠিক আছে? তাহলে সমান সমান 0। বা এইবার ওহো সরি, একটা লিখতে পারিনি, প্লাস 60 সমান সমান 0। এবার আমরা কি করব, কমন নেব। এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে 12b রয়েছে, তাহলে এদের মধ্যে কমন কি আছে, বি রয়েছে। তাহলে চলো বি কমন নিলে এখানে পড়ে থাকে বি মাইনাস 12, আর এখান থেকে 5 কমন নিলে 5, তাহলে এখানে 5 চলে আসলে থাকে বি, প্লাসে মাইনাসে মাইনাস, 5 12 60 সমান সমান 0, তাই না? তাহলে বা বি মাইনাস 12 এটা পেলাম, ইন্টু বি মাইনাস 5 সমান সমান 0। তাহলে হয়, আমরা এটা জানি যে হয় বি মাইনাস 12 সমান সমান 0, আর না হলে বি মাইনাস 5 সমান সমান 0। তাহলে এখানে বি সমান সমান কত হচ্ছে, 12টা ওই পাশে গেলে মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে, তাহলে 12। আবার বা বি সমান সমান যদি করি এদিকে, তাহলে 5-এর আগে মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। মানে কি, বি এর মান হয় হচ্ছে 12 হবে, না হয় হচ্ছে 5 হবে, তাই না? তাহলে দেখি আমরা প্রথমে চলে যাই, দেখো আমরা বি কি ধরেছিলাম, প্রস্থ, তাই না? আর এ ছিল হচ্ছে কি, দৈর্ঘ্য, তাই তো? তাহলে দেখো যদি বি এর মান
প্রথমে কি পেয়েছি 12, যদি বি এর মান 12 হয় তাহলে দেখো ক্ষেত্রফল কি হয়েছিল এ ইন্টু বি, মানে এ বি সমান সমান ক্ষেত্রফল ছিল 60, তাই না? আমি কিন্তু এটা ধরছি, মনে করো বি এর মান হচ্ছে 12, তাহলে এ গুণ 12 সমান সমান 60, তাহলে বা এ সমান সমান 60 গুণ যেহেতু রয়েছে 12, তাহলে এই পাশে গেলে ভাগে চলে যাবে, তাহলে 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তাহলে এ সমান সমান কত বেরোচ্ছে, এ সমান সমান বেরোচ্ছে 5। তাহলে দেখো তো আমরা এ ধরেছিলাম কি দৈর্ঘ্য, তাহলে সেই যদি বি যদি 12 হয় তাহলে এ হচ্ছে 5, তাই না? কিন্তু আমরা কি জানি দৈর্ঘ্য সব সময় কি হয়, দেখো বড় হয়, দেখো এ বড় আর বি হচ্ছে ছোট, তাহলে ব্যাপারটা উল্টে গেল না? তাহলে বি কিন্তু হওয়ার কথা ছিল ছোট, এখানে হয়ে গেল বড়, কারণ বি এর মান যদি 12 হয় আমার এর মান পাচ্ছি 5, তাহলে বি এর মান কি 12 নেওয়া যাবে না? বি এর মান কিন্তু 12 নেওয়া যাবে না। তাহলে আরেকটা যে মান রয়েছে সেই মানটা নিয়ে আমরা দেখি চলো, তাই না? তাহলে এইটাতে বি এর মান কিন্তু আমার নিয়ে শর্তটা আমার হচ্ছে না ঠিকঠাক, তাহলে বি এর মান যদি 5 নিই তাহলে এখানে দেখি এ ইন্টু বি সমান সমান 60, তাহলে বা এ ইন্টু বি এর মান কত 5 সমান সমান 60, তাহলে বা এ সমান সমান 60/5, তাহলে 5 12 60, তাহলে এ সমান সমান পাচ্ছি আমি 12 যদি বি এর মান 5 নিই। দেখো তো এবার কিন্তু হচ্ছে, তাই না? তাহলে বি এর মান যদি 5 নিই তাহলে এর মান হবে 12, তাই না? এবার কিন্তু হয়েছে, কারণ বি প্রস্থ হিসাবে বি ছোট রয়েছে আর এ হচ্ছে দৈর্ঘ্য হিসাবে বড় রয়েছে 12। ঠিক আছে, এবার আমাদের কিন্তু দৈর্ঘ্য কত বা প্রস্থ কত সেটা কি জানতে চেয়েছে? আমাদের কিন্তু প্রশ্নে সেটা জানতে চাইনি, প্রশ্নে জানতে চেয়েছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আঁকার জন্য চলো আমরা কর্ণটা এঁকে ফেলি। ঠিক আছে, চলো। ঠিক আছে, দেখো যেই কর্ণ আঁকলাম সেই দেখো তো এইটা একটা ত্রিভুজ হলো তো, দাঁড়াও, এ দেখো এইটুকু এইটুকু একটা ত্রিভুজ হলো তো, আর এটা কেমন ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু, তাই না? এটাও একটা ত্রিভুজ, যদি তুমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো সেটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজই হবে, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হলো, তোমার যেটা খুশি নিয়ে তুমি করতে পারো। এবার যেই সমকোণী ত্রিভুজ মানে এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর তুমি যেহেতু বি, এটা যেহেতু বি প্রস্থ বি মানে এর মান তুমি 5 পেয়েছো, আর দৈর্ঘ্য যেহেতু এ তার মানে এটাও এ, দৈর্ঘ্য এর মান 12, তাহলে তুমি এই যেহেতু সমকোণী ত্রিভুজের এই যে এইটা তার বি এর মান হচ্ছে 5, তাহলে সেই হিসাবে এটা হয়ে যাবে কি লম্ব, তাই না? এটা লম্ব, আর এই যে এই বাহুটা এটা হয়ে যাবে হচ্ছে ভূমি, তাই না? আর এই যে বি দিয়ে যেটা 5 লেখা রয়েছে এটা হচ্ছে লম্ব, আমি জানি না হচ্ছে এইটা, তাহলে সেই হিসাবে এটা কি হয়ে যাবে অতিভুজ হবে না? এটা তো অতি হবে, তাহলে সেই হিসাবে কিন্তু আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য লাগাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কর মানে উত্তরটা আমরা সহজেই বের করতে পারবো, তাই না? কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেভাবেই চলো মানে ইয়ে করে ফেলি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে কি আমরা কি জানি, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাহলে আমরা তো অতিভুজের মানই জানি না, তাই না? তাহলে অতি স্কয়ার সমান সমান লম্ব কত, লম্ব মানেই হচ্ছে এই যে বি এর মান 5, তাই না? লিখে ফেলি চলো, তাহলে 5 এর স্কয়ার প্লাস ভূমি মানে কত 12, এই যে এর মান 12, তাই না? চলো তাহলে 12 স্কয়ার, তাই তো? তাহলে বা অতি স্কয়ার সমান সমান 5 5 25, 12 12 কত 144, তাহলে বা অতি স্কয়ার সমান সমান তাহলে 4 আর 5 যোগ করলে 9 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, আর এই হচ্ছে 1, তাহলে বা অতি স্কয়ার সমান সমান, কেউ যদি হচ্ছে বর্গের নামটা যদি কারো মুখস্থ করা থাকে তাহলে তোমরা এটাকে দেখে খুব ভালোভাবেই বুঝতে পারবে যে এটা কার বর্গ আসলে, তাই না? তাহলে বা অতি স্কয়ার সমান সমান কার বর্গ বলো তো? কি কি গুণ করলে পাওয়া যায়? 13 গুণ করলে 169 পাওয়া যায়, তাই না? বা তাহলে এবার সরি কি করলাম, দাঁড়াও 1 মিনিট,
এখানে অতি স্কোয়ার হবে না, আমি যেহেতু রুট বসিয়ে দিয়েছি ওদিকে, তাহলে রুট করলে কি হয়, এই স্কোয়ারটা উঠে গিয়ে অতিভুজ হয়, তাই না? মানে অতিভুজ হয় বলছি কেন, রুট ওভার হয়। ঠিক আছে, এবার তাহলে অতিভুজ সমান সমান এই যে এখানে অতি স্কোয়ার সমান সমান যেহেতু 169 ছিল, তাহলে আমি যে স্কোয়ারটা উঠিয়ে দিলাম সেই অমনি এখানে স্কোয়ারটা উঠে এদিকে এসে কি হলো, রুট ওভার হয়ে গেল। তাহলে এবার 169কে ভাঙলে আমরা কি পাই, 13 ইন্টু 13 পাই। এবার তাহলে অতি সমান সমান, তাহলে অতি সমান সমান কী হবে, এই দুটো 13-এর থেকে যদি আমি রুটের থেকে বের করি তাহলে একটা 13 বেরোবে। এবার অতিভুজ মানেই এখানে আমাদের কি পেয়ে গেলাম বলো তো, একটা আয়তক্ষেত্রের এক একটা কর্ণ। যেহেতু আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্যই সমান হয়, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত সেমি করে হবে, 13 সেমি করে হবে, কারণ অতিভুজ মানেই হচ্ছে কিন্তু আমরা আয়তক্ষেত্রটার কর্ণই পেয়েছি, তাই না? তাহলে উত্তরটা লিখে ফেলি, অতএব আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত সেমি করে, দেখি প্রশ্নে কি বলেছিল, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো আমরা প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যাই। কোথায়, বাবা অনেকগুলো অঙ্ক হয়ে গেছে তো, দেখি দাঁড়াও, না এখানে না, দাঁড়াও, কোথায় ছিল, আচ্ছা এই যে দেখেছো, এই যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, তাই না? এখানে দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় যদি আসে, মানে বেশি মার্কের যদি আসে তাহলে তোমাদের এরকমভাবে লিখে লিখে করতে হবে, আর যদি কম মার্কের আসে তাহলে তোমরা কোনো রকম মানে কি একেবারে তো ইয়ে করা যাবে না, কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো কষে তার উত্তর বের করলে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। আর এই যে 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। পরে আমরা অন্য কোষে দেখি আছে বা কি আছে সেটা তো এখন জানি না, হয়তো কোষে দেখেই থাকবে 15.2 সেটা করব। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে থাকলো। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, বোঝো, প্র্যাকটিস করো, খাতায় লিখে রাখবে, তাহলে আশা করি সবগুলো বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়ও বা, তাও আরেকবার ভিডিওটা দেখবে, আশা করি সব সমস্যা হচ্ছে কি বলবো ভুলে যাচ্ছি, কোনো সমস্যা হবে না, মানে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমরা সেইভাবে দেখে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন অন্য মানে পরের অঙ্কগুলো নিয়ে আবার আসবো।